আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৪। লিখেছেন ফাবিহা মম। মেহনুরের কোমর থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। কাঁচা হলুদ রঙের শাড়িটা রক্তের কারণে ভিজে যাচ্ছে। ওর কোমরে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেছে মাহাতিব। হতবম্ব দৃষ্টিতে নির্বাক হয়ে মেহনুরের ব্যথাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে আছে। মেহনুরের চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় নিজের ঠোঁট কামড়ে ফুপিয়ে কাঁদছে ও। মাহাতিম ওর কোমরের থেকে ধীরে ধীরে হাত সরিয়ে ফেলল। চোখের সামনে রক্তমাখা হাতটা দিকে এক পলক দৃষ্টি দিতে তৎক্ষণাৎ বুকটা মোচড়ে আসে ওর। শরীর যেন অদ্ভুতভাবে শিরশির করে উঠল। নিজের ভেতরে যে ঝড়টা ফের শুরু হয়েছে সেটা বুঝতে দিল না একটুও। চোখ দুটো নির্বাক হয়ে গেল, দৃষ্টি শুধু ক্ষত জায়গাটার দিকে স্থির ছিল। কাটকাট গলায় ঢোক গিলে কাঁচা হলুদ রঙের শাড়িটা পেটের কাছ থেকে সরিয়ে কাঁধে তুলে নিল মাহাতিম। হঠাৎ পেটের উপর থেকে শাড়ির আবরণ উঠে গেলে চমকে যায় মেহনুর। অশ্রুতে টলটল করা চোখ দুটো তখন আতঙ্কগ্রস্তে লিপ্ত। জোরে জোরে অনবরত নিঃশ্বাস নিতেই নির্বোধের মতো আবার পালাতে গেল, কিন্তু গাধার মতো আবারও পিছুতে গিয়ে একই জায়গায় একইভাবে তারকাটা ঢুকে বিদ্ধ হলো কোমর। ক্ষত জায়গায় হাত চেপে বুবু বলে চিৎকার দিতেই ঠোঁট দুটো শক্ত করে কুঁচকে ফেলল মেহনুর। এমন কাণ্ডে আশ্চর্য হতে গিয়ে প্রতিক্রিয়াহীন হয়ে গেছে মাহাতিম। বিস্ফোরণ চাহনিতে কয়েক সেকেন্ড এভাবেই তাকিয়ে থাকলো। চেঁচিয়ে এক ধমক লাগায়। ধুকপুক করছে এমন আকস্মিক কাণ্ডের জন্য। কি করলো? কেন আবার পালাতে চেয়েছিল? কি জন্য এই কাজ করলো? কি প্রয়োজন ছিল? মাহাতিম গমগম মুখে ট্রাউজারের বাম পকেট থেকে রুমাল বের করলো। দ্রুত নিজের রক্তমাখা হাতটা রুমালে মুছতেই হঠাৎ ওর দৃষ্টি মেহনুরের পিছন থেকে পুরানো সেলফটার দিকে আটকালো। কাঠটা ঘুনে খাওয়ার জন্য একটা তারকাটা বের হয়ে গেছে। মেহনুর যখন ভয় পেয়ে পিছাতে গেল তখনই কোমরের ডান পাশে এই তারকাটা ঢুকে গভীরভাবে কেটে যায়। মেহনুরের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। মাহাতিম এগোতে গেলেই মেহনুর ভয়ে ছটফট করে পেছানোর জন্য চেষ্টা করে, কিন্তু ব্যথার জন্য এক পা ঠিকমতো ফেলতে পারে না সে। এক পর্যায়ে মাহাতিম আর সহ্য করতে না পেরে মেহনুরের হাতটা ধরে নিজের দিকে টান মারে। আকস্মিক এমন কাণ্ড দেখে মেহনুর ব্যালেন্স বিগড়ে ফেলে, কিন্তু তখনই ওর দু হাতটা নিচে এক হাত ও ঘাড়ের নিচে অন্য হাত ঢুকিয়ে একবারে কোলে তুলে ফেলে মাহাতিম। মেহনুরের মাথাটা মাহাতিমের বুকে এসে ঠেকলে ছাড় পাওয়ার জন্য মেহনুর ছুটোছুটি করতে থাকে, কিন্তু আর পালাবার পথ থাকে না মেহনুরের জন্য। একদিকে শক্ত বাহুর মধ্যে আবদ্ধ করে ফেলেছে মাহাতিম, অন্যদিকে কোমরের কাছে বীভৎস যন্ত্রণার শরীর যেন নিংড়ে আসছে ওর। জ্বরের দুর্বলতা, ক্ষত জায়গায় যন্ত্রণা, প্রচণ্ড ভয়ের প্রবলতার চারপাশ যেন অন্ধকার দেখছে মেহনুর। মাহাতিমের বাম হাতের পেশিতে মাথা ছিঁড়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলেছে ও। মাহাতিম এই অবস্থা দেখে আর দেরি না করে দ্রুত নিজের রুমে নিয়ে আসলো। বাড়িতে কেউ ছিল না তখন। সবাই আম কাঁঠালের জাঁকজমক দেখতে 15 মিনিটের দূরত্বে একটা গ্রাম্য বাগানে গিয়েছিল। মাহাতিম বড় বড় পা ফেলে তাড়াতাড়ি বিছানায় এনে লম্বা করে শুয়ে দিল। রক্তের কারণে মেহনুরের হাঁটু পর্যন্ত লম্বাটে হয়ে ভেজে গিয়েছিল। মাহাতিম ওই মুহূর্তের হাতের কাছে কোনো ফার্স্ট এড বক্স না পেয়ে নিজের লাগেজ থেকে হ্যাক্সিজল বের করলো। কোনো তুলা জোগাড় করতে না পেরে লাগেজের পকেট থেকে এক্সট্রা রুমাল বের করলো। রুমালটা হ্যাক্সিজল ঢেলে মেহনুরের কাছে এসে বিছানায় উঠে বসলো। আবারও শাড়ি উঠাতে হাত বাড়ালে মেহনুর কান্নারত অবস্থায় শক্ত কণ্ঠে বলল, বুবুকে ডাকুন, আপনি এই কাজ করবেন না। বুবু কলপাড়ি আছে। বুবুকে ছাড়া আমি কারো কাছে এই ওষুধ লাগাবো না। বুবুকে ডাকুন প্লিজ। মেহনুর কান্নায় আশ্রে পড়লেও সংযত গলায় আকুতি মিনতি করছিল। মাহাতিম চুপ করে ভাবছিল, এখন যদি শাহনাজকে ডাকতে যায় তাহলে উটকো ঝামেলার পাশাপাশি 101টা জবাবদিহিও করতে হবে। এদিকে রক্তের কারণে বিছানাও রক্তাক্ত হয়ে যাচ্ছে। মাহাতিম সবটা চিন্তা করতেই ভ্রু কুঁচকে ক্রুদ্ধ সুরে বলল, তোমার কাছ থেকে পারমিশন নেওয়াটা প্রয়োজন মনে করি না। এখানে তোমার পেট দেখে লুচ্চামি করার জন্য বসিনি। জায়গাটা ডিপলি কেটেছে দেখেই বাধ্য হয়ে রক্ত মুছতে এসেছি। বেশি বাড়াবাড়ি করলে কাল রাতে কি করেছো সব যে নানার কাছে ভাইরাল করে দেব। মুখে তালা লাগাও।
মাহাতিমের ক্যাটক্যাট জবাব শুনে আর কথা বলতে পারল না মেহিনুর। আশ্চর্য হয়ে মাহাতিমের দিকে তাকিয়ে রইল। কাল রাতে জ্বরের ঘরে কি করেছিল? কি করার কথা মাহাতিমের ইঙ্গিতে দিয়ে বোঝাচ্ছে। এই অসভ্য লোক তাহলে সুযোগ লোভে কিছু করে গেছে। মাথাটা যেন ভো ভো করে ঘুরছে কথাটা শুনে। মেহিনুর হতভম্ব হয়ে চুপসে গেলে আর বসে না থেকে চট করে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলে মাহাতিম। লাল ব্লাউজ এবং পেটিকোটের জন্য পেটের তেমন অংশ তখন দেখা না গেলেও রক্ত মোছার জন্য ডান পাশের কিছু জায়গা উন্মুক্ত করলো মাহাতিম। ব্লাউজ কিছুটা উপরে এবং পেটিকোটটা কিছুটা নিচে নামিয়ে রুমাল দিয়ে অতি সাবধানে ক্ষতটা মুছতে লাগলো। মাহাতিমের আলতো হাতের পরশে দাঁতে দাঁত লাগিয়ে শক্ত হয়ে রইল মেহিনুর। ক্ষতটা জ্বলার পাশাপাশি সমস্ত শরীরে যেন সুইয়ের মতো কাটা ফুটছিল। বরফের মতো হিমভাব অনুভব হচ্ছিল প্রতিটি রুদ্রে রুদ্রে। চোখের বন্ধ করে খিচ মেরে ব্যথা সহ্য করার যুদ্ধ করছিল সে। অনেকক্ষণ টাইম নিয়ে মাহাতিম রক্তসহ ক্ষত সাফ করে ফেলে। 4 ইঞ্চির মতো লম্বাভাবে কেটেছে জায়গাটা, ফুলে একদম লাল হয়ে উঠেছে। রুমালটা রক্তে শেষ হলেও মাহাতিমের হাত ভালোই রক্ত লেগেছে। ক্ষত থেকে দৃষ্টি তুলে মেহনুরের মুখের দিকে তাকায় মাহাতিম। দু চোখের কার্নিশ থেকে এখনো টপটপ করে অশ্রু পড়ছে ওর। মাহাতিমের ইচ্ছে করলো মুখটা ধরে চোখ দুটো মুছে দিতে, কিন্তু মনের উপর পাথর ফেলে দৃষ্টি সরিয়ে সেখান থেকে উঠে পড়ে। নীতির রুম থেকে চটপট গজ কাপড় এনে আবার মেহনুরের কাছে এসে বসে। এইসব কাজের মধ্যে একেবারের জন্য মাহাতিমের দিকে তাকায় না মেহনুর। চোখ বন্ধ করে সেই মুখ ঘুরিয়ে রেখেছে। শেষ পর্যন্ত আর ওর দিকে মুখ ফিরিয়ে তাকায়নি। ব্যান্ডেজের কাপড় নিয়ে প্রচণ্ড ইতস্ত বোধ করছে মাহাতিম। ব্যান্ডেজ পেঁচাতে গেলে সত্যিই পেটের চারপাশ হাত লাগার সম্ভাবনা আছে। এমত অবস্থায় মেহনুরের দিকে শান্ত দৃষ্টি ফেলে সরল কণ্ঠে বলল মাহাতিম, এই মুহূর্তে ব্যান্ডেজ না করলে তোমার ইনফেকশন হবে। কি করব আমি? তুমি তো অন্য জায়গায় টাচ করতে দিবে না। তুমি কি চাও আমি শাহনাজকে ডেকে তোমার বোকামির জন্য কৈফিয়ত দেই? শাহনাজ সম্ভবত গোসলে ঢুকে গেছে। বাকি রইল তোমার 2 বোন। দুজনের মধ্যে সাবার মেবি ব্লাড ফোবিয়া আছে। নিজের কাটা আঙ্গুলটা পর্যন্ত শাহনাজকে দিয়ে ব্যান্ডেজ করিয়েছে। বাট সুরাইয়াকে আমি ডাকতে পারবো না, সরি। তুমি চাইলে অপেক্ষা করতে পারো, কিন্তু এতে তোমারই ক্ষতি হবে। যতক্ষণ বাতাস লাগবে ততক্ষণ ওই ক্ষতটা জ্বলতে থাকবে। কি করব আমি? আমাকে ব্যান্ডেজ করতে দিবে নাকি ওভাবেই ব্যথা সহ্য করবে? মাহাতিমের সোজাসাপটা উত্তর শুনে চোখ খুলে মুখ ফিরিয়ে তাকায় মেহিনুর। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে আছে ওর। মাহাতিম সেদিকে দৃষ্টি দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে দেখে ওরকম রিয়েকশন দেওয়ার প্রয়োজন ছিল না। আমি নিশ্চয়ই তোমাদের বাড়িতে অতিথি হয়ে নোংরামি করতাম না, কিন্তু তুমি আজ যা করলে এতে নিজেরই ক্ষতি করলে। এখন বলো আমার কি করা উচিত? ব্যান্ডেজ করতে দিবে নাকি করানোর জন্য মানুষ ডাকবো? মাহাতিমের কথা শুনে মেহিনুর আবার চোখ দুটো বন্ধ করলো। জোরে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে ধীরে ছেড়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে শক্ত কণ্ঠে বলল, রাতে যেহেতু সব কাহিনী ঘটিয়েই ফেলেছেন, সেখানে এমন ঢং করার মানে কি? আপনি তো আমার কোনো কিছুই দেখা বাদ রাখেননি। এখন তাহলে বুজুর্গি তামাশা করছেন কি জন্য? মাহাতিম ওর কথার ধরন শুনে শুরু চোখে তাকালো। মেহনুরের স্টাইলেই শক্ত ভঙ্গিতে জবাব দিল, ও তাই? তাহলে ইনডাইরেক্টলি আমাকে অনুমতি দেওয়া হচ্ছে? মাহাতিম প্রশ্ন ছুড়ে আর পাল্টা উত্তরের জন্য অপেক্ষা করলো না। ব্যান্ডেজ নিয়ে খুব সাবধানে ক্ষতের মুখে কাপড় চাপা দিতে লাগলো। নিজের চোখ ও মনকে শক্ত রাখার জন্য কঠোর অবস্থায় ধারণ করলো। কাজ শেষে ফ্লোরে পা রেখে মেহনুরকে কোলে তুলে নিল। আশেপাশে সব দিকে চেক দিয়ে দ্রুত মেহনুরের রুমের দিকে পা চালাতে লাগলো মাহাতিম। ওকে রুমে এনে ওর বিছানায় আস্তে করে শুইয়ে দিল। যাওয়ার জন্য পা ঘুরিয়ে চলে যেতেই হঠাৎ পা থমকে মাথা ঘুরিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলল, কাল রাতে কিছুই হয়নি, হলে নিজেই টের পেতে। আমি শুধু চেক করতে এসেছিলাম জ্বরের টেম্পারেচার কেমন, দ্যাটস ইট। এর বেশি আমি কিছুই করিনি। আশা করব মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হবে। আর ব্লাউজ যেভাবে বড় পড়ো, আমি কেন শাহনাজ তোমার পেট দেখতে পাবে না? আমি এই ক্ষতটা ছাড়া আর কিছু দেখিনি। ট্রাই টু লেস ইউর ইগো, ইট ডাজন্ট মিস ফর ইউর এজ। মাহাতিম যেভাবে ঠান্ডা মেজাজে রুমে এসেছিল সেভাবেই রুম থেকে বেরিয়ে গেল। শুধু মেহনুরের দৃষ্টি যেন শূন্য দরজার দিকে স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর জানালার বাইরে দৃষ্টি দিয়ে
নীলিম আকাশের তেজপূর্ণ সূর্যটা দেখতে লাগলো মেহিনুর। এই লোকটার মতো এত অসভ্য জাতের পুরুষ মেহিনুর আর দেখেনি। নিজে অভদ্রতার মতো রুমে ঢুকে অনুমতি না নিয়ে জ্বর দেখতে আসে, আবার সভ্যশিষ্টের মতো নিজেকে ব্যাটার পার্সোনালিটি জেন্টলম্যান বলে দাবি করে। কেমন বদমাশ ধরনের লোক হলে এমন দুমুখো কথা বলে। ভবিষ্যতে কেউ দুমুখো মানুষের কথা তুললে এটার জন্য মাহাতিম আনসারি যেন জ্বলন্ত প্রমাণ হবে। রুমে এসে হাত ছেড়ে বাঁচল মাহাতিম, কিন্তু হাত দুটো পরিষ্কার করা দরকার। কলপারে এখনো মেয়েরা আছে, সেখানে গিয়ে যদি হাত ধুতে যায় সবাই মেহিনুরের ব্যাপারটার সাথে কানেক্ট করে দিবে। রিস্ক নেওয়ার মানেই হয় না। রক্ত শুকিয়ে গেছে, এখন আর ভেজা ভাব নেই হাতে। মাহাতিম বিছানার উপর থেকে ফোন নিয়ে সৌভিককে কল দেয়। কিছুটা শক্ত ভঙ্গিতে তীব্র উৎকণ্ঠায় বলে ওঠে, তুই কোথায় আছিস? বাজারে না বাইরে? সৌভিক পেয়ারার এক কামড় দিতে যেয়ে থেমে গেল। কিছুটা কৌতূহল হয়ে সন্দেহজনক কণ্ঠে বলল, তোর গলার টোন এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মাহাতিম খানিকটা উদ্বিগ্ন হয়ে গেলেও নিজেকে যথাযথভাবে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলে, আমার ভয়েস টোন কি তোর গানের মতো লাগে? এটা কেমন প্রশ্ন সৌভিক? তুই কি এখন ক্লারিফিকেশন চাইবি না আনসারটা ফটাফট দিবি? সৌভিক কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, তবুও শান্ত ভঙ্গিতে জবাব দিল, দোস্ত বাড়ির পিছনে আছি, পেয়ারা গাছের নিচে। খাবি একটা? নিয়ে আসি। লবণ মরিচ দিয়ে হ্যাপি টেস্ট লাগছে, পুরাই টাটকা ফিলিং। মাহাতিম ওর কথা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে চেঁচিয়ে বলল, ফিলিংয়ের বাচ্চা, তোর ফিলিংয়ের টুট টুট করতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। আজাইরা পেঁচাল না পেরে আমার জন্য এক মগ পানি নিয়ে আয়, তাড়াতাড়ির ব্যবস্থা কর। সৌভিক প্রথমে কথার মানে বুঝল না, পরক্ষণে কি যেন ভেবে দুপাটি দাঁত বের করে হাসি দিয়ে বলল, পেট মোচড় মারছে বললেই পারতাম মিয়া। বুঝছি তো, মেয়েরা গোসল করতে গেছে দেখে চিপা জায়গায় কাজ সারতে চাইছো। থাক ফিকার নট, আমি একেবারে 2 মগের ব্যবস্থা করে কলপারে আসতেছি। মাহাতিম রেগেমেগে বারুদ হয়ে কিছু অশ্রাব্য ভাষা উচ্চারণ করবে অমনি সিয়ামের কণ্ঠস্বর শুনতে পেল। ফোনটা সম্ভবত লাউড স্পিকারে ছিল, তাই সিয়ামও প্রশ্ন ছুড়ে বলল, কলাপাতা দিয়ে কাজ করতে পারবি? সমস্যা হবে না? মাহাতিম আর ধৈর্য রাখতে পারল না, এক ধমক দিয়ে দুটোকে গালিগালাজ করতেই সৌভিক হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা থাক ভাই, পানি আনতাছি, চিন্তা করিস না, আনতেছি। তুই নিচে আয়, আমি নীতিকে দিয়ে পানি আনতে পাঠাইছি। সৌভিকের কথা শেষ হতেই টুট টুট শব্দ হতে লাগলো। কান থেকে ফোন নামিয়ে দেখলো মাহাতিম ফোন কেটে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মাহাতিম চলে আসতেই সবার দৃষ্টি ওর হাতের দিকে আটকে যায়। 2 হাত লাল বর্ণের রাঙ্গা এবং ডার্ক ব্লু রঙের টি শার্ট পেটের কাছে কালচে হয়ে শুকিয়ে আছে। নীতি বিস্ময়সূচক চক্ষুর তারা বিশাল বড় করে মগ হাতেই প্রশ্ন করলো, ভাই তোমার হাতে এগুলো কি? ব্লাড নাকি? মাহাতিম এক পলক নীতির দিকে তাকিয়ে হাতে পানি ঢালার জন্য ইশারা দেয়। নীতি সদ্বিদ ফিরে পেলেও আকস্মিকের মতো তাকিয়ে থাকে। মগের পানিতে 2 হাত ধুয়ে নীতির ওড়না টেনে হাত মুছতেই মাহাতিম স্বাভাবিক কণ্ঠে বলে, কাহিনীর ব্যাপারে এখন প্রশ্ন করতে আসবি না, পরে জিজ্ঞেস করিস, এখন কথা বলতে ইচ্ছে করছে না। মা আসলে বলবি কাল ভোরের দিকে চলে যাচ্ছি। কথা শেষ হতে পা ঘুরিয়ে চলে যায় মাহাতিম। একটু পিছু ফিরে 3টা কৌতূহল দৃষ্টির জন্য দাঁড়ালো না। নীতি খালি মগটা দিয়ে দাঁড়িয়ে থাকতেই অন্য মানুষের ভঙ্গিতে বলল, ঘাপলা আছে সৌভিক ভাই। মাহাতিম ভাইয়া ব্যাপারে বিরাট ঘাপলা আছে। মাহাতিমের যাওয়ার পানে দৃষ্টি রেখে সিয়ামও কৌতূহল গলায় বলে উঠল, হাতের রক্তগুলো সোজা মনে হইল না। তৌফরের খবর দাও লাগবো, ওই রক্ত। সিয়ামের কথায় দাঁড়িয়ে বসিয়ে এবার সৌভিক বলে উঠল, হাতে রক্ত লাগছে ভালো কথা, টি শার্টটা কীভাবে লাগলো? আপাতত আর কাউকে এ ব্যাপারে বলিস না। তোফ আসলে শুধু তোফকে কথাটা বলিস। প্রীতি বা ফারিনকে এ ব্যাপারে ভুলেও বলবি না। বিকেলের সময়টা ঠান্ডা মুহূর্ত ধারণ করেছে প্রকৃতি। সূর্য এখন তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা এখনো মুক্ত আকাশে উদাস ভঙ্গিতে উড়ে বেড়াচ্ছে। গ্রামের বাতাস যেন দেহমন জুড়িয়ে দিচ্ছে, মনকে করে দিচ্ছে আরও প্রশান্ত মন। গ্রামের সতেজ ভূমির গন্ধে মনের গ্লানি দূর হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাতাসের শোষ ধ্বনিতে চারপাশে সম্মোহন হয়ে উঠেছে।
মেহনুর সারাটা দুপুর পেরিয়ে বিকেলে এসে কিছুটা আরাম বোধ করছে। কোমরের যন্ত্রণাটা অনেকখানি কমে গেছে। বাড়িতে সবাই জেনে গেছে মেহনুরের কোমর কাটার ঘটনা, কিন্তু তাও সবাই জেনেছে মিথ্যা বানানোর কথা। শাহনাজ এসে যখন ব্যান্ডেজ দেখে চিৎকার দিয়ে উঠল, তখনই বাড়ির সব কয়টা মানুষ এসে চিৎকার কারণ জানতে চাইল। মেহনুর তখন সবার কাছে মাতিমের ঘটনা কোনোভাবেই বলতে পারল না। ওই অভদ্র লোকটার অসভ্যতার কথা বলতে গিয়ে বিবেকে বাঁধল ওর। জীবনে প্রথমবারের মতো মেহনুর মিথ্যে হিসেবে বলল, রান্নাঘরে যে দরজা আছে সেই দরজার ছিটকিনি দিয়ে ভুলবশত কেটে গেছে। এরপর থেকেই বিছানায় শুয়ে আছে মেহনুর। গোসল করতে পারেনি দেখে কলপার থেকে হাত মুখ ধোয়ার জন্য সাহস করে বিছানা থেকে উঠে ফ্লোরে 2 পা রেখে দাঁড়াতে গেলে হঠাৎ ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠে ওর। চোখ কুঁচকে সাথে সাথে বিছানায় বসে পড়ে মেহনুর। একা ওঠার সাহস না পেয়ে সাবাকে ডাক দিয়ে তৎক্ষণাৎ সাবা এসে নিচে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে নেমে আঙ্গিনার কাছে আসতে সুরাইয়ার মা শেফালি হঠাৎ কটাক্ষ করে বলেন, তুই নলা হইছস? সাবারে ছাড়া হাঁটতে পারস না? শেফালি গ্রামের নিচু ঘর থেকে এসেছেন এবং এবারেই মেজ বউ হওয়ার মতো সৌভাগ্য পেয়েছেন। মেহনুরের মেজ চাচার সাথে প্রেমের নামে নানা ছুলচাতুরি করে বিয়ে করেছেন, কিন্তু শেফালি নিতান্তই হিংসুটে, অহংকারী, লোভী এবং তিরিক্ষি মেজাজের মহিলা। বাড়ির 3 বউয়ের মধ্যে যদি সবচেয়ে খারাপ বউয়ের কথা কেউ জিজ্ঞেস করে, তাহলে মানুষ দেদারসে শেফালির দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে দিবে। শেফালি কিছুদিন যাবৎ দূর সম্পর্কের আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। আজ দুপুরের দিকে ঠিক ঘণ্টাখানেক আগে মোল্লাবাড়িতে ফিরেছেন। এসে তিনি মার্জাকে দেখে খুশিতে গদগদ হয়ে ওঠেন। খুশির কারণ একটাই, মার্জা বিরাট পয়সাওয়ালা মানুষ। এমন পরিবারে নিজের মেয়েটাকে যদি ইনিয়ে বিনিয়ে গুছিয়ে দিতে পারেন, তাহলে মেয়ে যেন রানীর মতোই পায়ের উপর পা তুলে থাকবে। এতে কোনো সন্দেহ নেই, বরঞ্চ নিজেও এতে ভালোই সুবিধা ভোগ করতে পারবেন। মেহনুরকে তিনি দু চোখে সহ্য করতে পারে না। আড়ালে থাকলে চটাস চটাস করে থাপ্পড় মারতেও পিছু পা হন না। আজ মেহনুরের প্রতি বিশেষ যত্ন দেখে তিনি রাগ সামলাতে পারলেন না। আঙ্গিনার একপাশে শুকনো মরিচের ডালা রেখে ওর সামনে এসে দাঁড়ালেন। বিরক্ত মুখে কপাল কুঁচকে বললেন, তুই যে নুলা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না? বাড়িতে অতিথি দেখা ঢং মারাচ্ছিস, উলাগুলার সামনে খাতির চাচ্ছিস? চড়িয়ে গাল ফাটিয়ে দেব বজ্জাত ছেড়ি, যা একলা যাবি। ওই সাবা ওরে সার। মেহনুর বিস্ময় মুখে সাবার দিকে তাকালো। মুখের অবস্থা এমন যে কোনো মুহূর্তে কেঁদে দিবে ও। মেজুমার কোনো কথাই সহ্য করতে পারে না মেহনুর। আজ পর্যন্ত বাড়িতে একটা মানুষও ওকে ছোট করে কথা বলেনি, কিন্তু মেজুমা একদিনও তাচ্ছিল্য করে খোঁটা দিতে ভুলেননি। ওরা 4 বোনই শেফালিকে বাঘের মতো ভয় পায়। শেফালি সবার সামনে ভালো আচরণ করলেও আড়ালে যেভাবে মারেন, সেই খবর আজও 4 বোন ভয়ের কারণে ফাঁস করেনি। সাবা ভীতশঙ্কিত চোখে মাথা নিচু করে ফেললে মেহনুর নিজেই সাবার হাতটা সরিয়ে দেয়। সাবা যদি ওর কারণে মার খায়, সেটা সহ্য করতে পারবে না মেহনুর। ছোট্ট একটা ঢোক গিলে সবার উদ্দেশ্যে বলল, সাবা বুবু, তুমি যাও, আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি শুধু হাত মুখ ধুয়ে চলে আসব। মন খারাপ করে সাবা প্রশ্ন করলো, একা পারবি? ব্যথা করবে না? এমন কথা শুনে শেফালি বজ্রকণ্ঠের মতো চেঁচিয়ে উঠল, পারবে না কেন? এই সেরি কি আঙ্গুল চুষা বাবু? সাবা, তুই যাবি? যাবি তুই? শেফালির উত্তেজিত কণ্ঠে ভয়ে কাচামোচো করে চলে গেল সাবা। মেহনুর নতমুখে কোমরে হাত চেপে ধীরে ধীরে পা ফেলে এগোতে থাকলে শেফালি ওর পা আটকে দাঁড়ান। কোমর থেকে হাত সরিয়ে শাড়ি উঠিয়ে সাদা ব্যান্ডেজটা দেখেন। এদিকে মাহাতিম ও নীতি কথা বলতে বলতে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন নিচের দিকে নজর পড়লে প্রথমে নীতির দৃষ্টি সেদিকে স্থির হলো। মাহাতিম ট্রাউজারের 2 পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে হাঁটছিল, কিন্তু পাশে আর নীতি দেখতে না পেয়ে মুখ ঘুরে পেছনে তাকালো। নীতি বারান্দা থেকে কেমন থমকানো দৃষ্টিতে কিছু একটা দেখছিল। মাহাতিম কৌতূহল মনে ওর দৃষ্টি ধরে নিচে তাকাতেই মেহনুর ও শেফালির কীর্তিকাণ্ড স্পষ্ট দেখতে পেল। কৌতূহলটা ক্রমাগড়ে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল, মাহাতিম কপাল কুঁচকে বারান্দায় রেলিংয়ের কাছে দ্রুত এগিয়ে গেল। ট্রাউজারের 2 পকেট থেকে হাত বের করে রেলিংয়ের উপর রাখলো। শেফালি কোমরটা দেখতেই হঠাৎ ব্যান্ডেজটা উপরে 2 আঙ্গুলে এত জোরে টোকা মারলেন, মেহনুর চোখ খিচুনি মেরে অস্পষ্ট শব্দে মাথা নিচু করে ফেলল।
দোতলা থেকে এমন দৃশ্য দেখে নীতি ও মাহিম চরম মাত্রার অবাক হয়ে গেল। নীতি আশ্চর্য কণ্ঠে চমকিত চাহনিতে বলল, ওকে কিভাবে ব্যথা দিল ভাইয়া? কি খারাপ, ও এমনই হাঁটে। বাক্যটা শেষ হওয়ার আগে মাহিম এক ছক্কার দিয়ে উঠল। দোতলা থেকে গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, আপনি ওর সাথে এটা কি করলেন? ওকে ব্যথা দিলেন কেন? কি হলো? এই, আপনাকে কিছু জিজ্ঞেস করেছি না? ওর ব্যান্ডেজের উপর ব্যথা দিলেন কেন? মাহাতিমের চেঁচানো গলা শুনে শেফালি যখন উপরে তাকালো আতঙ্কিত হয়ে গেল তিনি। মাহাতিম গর্জে উঠেছে যেন এখনই সব লণ্ডভণ্ড করে তাণ্ডব করে দিবে ও। শেফালি অনবরত ঢোক গিলতে থাকলো, বারবার রান্নাঘরের দিকে তাকাতে লাগলো। সুজলা আর মাহমুদ সব শুনল কিনা আল্লাহই জানে। মাহাতিম তৎক্ষণাৎ ধূপধাপ নিচে এসে দাঁড়িয়েছে। নীতিও এক দৌড়ে ভাইয়ের পাশে এসে উপস্থিত। এক এক করে সবাই যে যার রুম থেকেই ঘটনাস্থলে এসে জড়ো হতে থাকে। শাহনাজ সাথে সুজলা মাহমুদাও এসে হাজির হলো। সবাই যখন প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মাহাতিম ও শেফালির দিকে তাকিয়ে থাকে তখন হঠাৎ করে নীরবতা ছিন্ন করে মার্জা এসে প্রশ্ন করল, মাহাতিম তুই চেঁচালি কেন? তুই মেজ ভাবির সাথে জোর গলায় কথা বলছিস? মাহাতিম, তোকে কি কিছু বলেছি শুনছিস না? মায়ের চেঁচামেচি শুনে বুক ফুলে লম্বা নিঃশ্বাস নেয় মাহাতিম। চোখের দৃষ্টি ভয়াবহ, মুখের অবস্থাও কঠোর। এমনভাবে নিঃশ্বাস নিল যেন হিংস্রভাবে হামলে পড়ার জন্য পূর্ব প্রস্তুতি সারল। মার্জার উত্তর না পেয়ে এবার মেহেনুরের দিকে তাকালো। এতক্ষণ মেহেনুরের সিক্ত চোখে নতমুখে দাঁড়িয়েছিল। এরই মধ্যে মার্জাকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহাতিম আরেক দফা চেঁচিয়ে উঠল, আপনাকে আমি কি বলেছি শোনেননি? ওর ব্যান্ডেজে ব্যথা দিলেন কেন? কোন সাহসে এই কাজ করলেন? আপনার মেয়ের আঙ্গুল কেটে যদি মোচড়ে দিই তখন কেমন লাগবে? শেফালি একবার মাহাতিমের ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো, আরেকবার সুজলা ও মাহমুদার দিকে ভয়ার্ত চোখে তাকালেন, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই ঠান্ডা অবস্থায় ফিরে আসলো না। শাহনাজ ব্যাপারটা সামলানোর জন্য নিজের মা সুজলার কানে গিয়ে ঘটনাটা বলল। সুজলা সবটা শুনে কথা বলাই যেন ভুলে গেছেন। তিনি শাহনাজের দিকে চোয়াল ঝুলিয়ে তাকালো। শাহনাজ অসহায় ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এবার সুজলা দৃষ্টি ফিরিয়ে শেফালির দিকে রাগান্বিত চাহনিতে তাকালেন। শাহনাজকে ইশারা দিয়ে মেহেনুরের হাত মুখ ধোয়াতে নিয়ে যেতে বললেন। এরপর মাহাতিমের পাশে এসে শেফালির সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, তুই মেহেনুরকে মেরেছিস? প্রশ্ন শুনে তোতলাতে থাকে শেফালি। নিজেকে সত্য প্রমাণ করার জন্য বৃথা চালাতে গিয়ে সুজলা ওকে বলিষ্ঠ ভঙ্গিতে থামিয়ে বলে, চুপ কর, আর কোনো মিথ্যে কথা বলতে যাবি না। তুই সাবাকে তাড়িয়ে দিয়েছিস, এই কথা অস্বীকার করবি না। আজ আব্বা আসুক, তুই যে কত বড় পাপ করেছিস আব্বা আজকে বিচার করুক। আমি তোকে বাঁচাবো না। মাহমুদা, তুই যদি ওকে বাঁচাতে আসিস তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোর মায়ের সাথে এমন ব্যবহার শুনে আমার গায়ের চামড়া জ্বলে যাচ্ছে। এই বাড়ির সবাই জানে আমি মেহিনুরকে নিজের মেয়ের তুলনায় বেশি আদর করি, অথচ তুই আজকে কি অঘটনটা করেছিস খেয়াল আছে? তোর কোনো খেয়ালই নাই। আজ আব্বা আসুক, খালি আজকে তোর বিচার হোক। সুজলা হামেশার মতোই ন্যায়পরায়ণ এবং নীতিনিষ্ঠ মহিলা। কোনো অন্যায় যেমন সহ্য করে না, তেমনি কেউ অপরাধ করলে খুব সহজে মাফ করে না। তিনি মেহেনুরের সবচেয়ে বেশি আদর করেন, এটা মেহেনুরের মা মাহমুদাও ভালো করে জানে। এদিকে শেফালি কোনোভাবেই আজ পার পাবে না, এটাও সবাই ভালো মতোই বুঝে উঠেছে। হান্নান শেখকে ডাকার জন্য খবর পাঠালে তিনি বলে দেন রাতে একটু দেরি করে ফিরবেন। পাশের গ্রামের বিরাট গণ্ডগোল লেগেছে, সেটা দেখার জন্য নালিশ বসেছেন। সুজলা আটে গেড়ে উঠোনোর চৌকিতে বসে আছেন। যে পর্যন্ত শেফালের বিচার না হবে সেই পর্যন্ত বাড়ির ভেতরে পা দেবেন না তিনি। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়াটা অশুভ হলেও আজ সকলেই সুজলাকে ঘিরে দাঁড়িয়ে বা বসে আছেন। মার্জা ও মাহমুদ সুজলা পাশের চৌকিতে উঠে বসে আছে। আজ এই ঘটনার জোরে বাড়িতে কেমন এলাহি কাণ্ড ঘটবে কে জানে। নীতি, প্রীতি, শামিক, সাবের ও মাহাদি তীব্র উৎকণ্ঠা আঙ্গিনায় চৌকিতে বসে আছে। নীতি বাদে চারজন ভীষণ ভাব কাটানোর জন্য মোবাইলে লুডো কিং খেলছে। সবিক, তোফ ও সিয়াম রক্ষমুখে বেতের চেয়ারে গোল করে বসে আছে। সবার মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।
নিতে ওদের লুডো খেলা দেখতেই হঠাৎ ওর নিজের ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে। চমকে গিয়ে মোবাইলের দিকে তাকাতেই মাহাতিমের মেসেজ দেখে। মেসেজে লেখা দেখে নীতি এবার সত্যি সত্যি ঘাবড়ে যায়। রাস্তা ক্লিয়ার, ক্যান আই গো? তাড়াতাড়ি চেক করো। নীতি প্রচণ্ড ভয় পেয়ে যায় মেসেজ দেখে। সে জানে না মাহাতিম কি করতে চাইছে। মনের মধ্যে অজানা ভয়ে উৎকণ্ঠা অবস্থা ধারণ করেছে। সেই সঙ্গে ভয়জড়িত অবস্থা, সংকোচন বোধ করছে নীতি। এদিকে মাহাতিম কাঙ্ক্ষিত উত্তর না জানার জন্য দ্বিতীয় দফায় মেসেজ পাঠালে নীতি সব কিছু ঠিকঠাক দেখে বলে দেয় বাইরে আসতে প্রবলেম নেই, এখানে বড়দের মধ্যে কেউ নেই। মাহাতিম ঠিক 2 মিনিটের মাথায় নিজের রুম থেকে বের হয়। গায়ের পোশাক ততক্ষণে পাল্টে নিয়েছে মাহাতিম। টি শার্ট খুলে শার্ট গায়ে দিয়ে শার্টের 2 হাতা দ্রুততার সাথে কোনোয়ের ভাঁজে গুটাচ্ছে। নীতি আঙ্গিনার বসা অবস্থায় দোতলার দিকে তাকায়। মাহাতিম যে বারান্দার পেরিয়ে সিঁড়ির কাছে এসে পড়েছে সেটা সম্পূর্ণ দেখতে পায় নীতি। মাহাতিম ততক্ষণে নিচে এসে দাঁড়ালে প্রীতি ও ফারিনের দৃষ্টি মাহাতিমের দিকে থমকে যায়। তারা শুকনো কারণে কৌতূহল ভঙ্গিতে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? মাহাতিম শুধু নীতির দিকেই তাকিয়ে থাকে। এই মুহূর্তে কাউকে না জানিয়ে কাজটা সারতে হবে, তাই প্রীতি ও ফারিনের কথায় উত্তর না দিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে যায় মাহাতিম। নীতিকেও জানায় না কোথায় যাচ্ছে সে। নীতি বিমর্ষ চাহনিতে মাহাতিমের যাওয়ার দিকে দেখতে থাকে। ও কি কাল ভোরের জায়গায় আজই চলে যেতে যাচ্ছে? এসব ভাবতেই নীতি ঝট করে উঠে থেকে দাঁড়িয়ে পড়ে। দ্রুত পায়ে সৌভিকদের কাছে গিয়ে মাহাতিমের ঘটনা বিস্তারিত বলে দেয়। কথাগুলো শুনেই মেজাজটা সামলাতে না পেরে নীতির মাথার পেছনে চারটি মারে সৌভিক। সুর নামিয়ে রাগান্বিত ভঙ্গিতে কটমট করে বলে, তোর মাথায় কি গোবর ভরে রেখেছিস? ও যে চলে গেল তুই আমাদের আগে বলবি না? শালার মেজাজটাই খারাপ হয়ে গেছে। সৌভিক কথায় আড়ে ভেঙে মাঝখান থেকে তো বলে ওঠে, দোস্ত এবার কি হইব? মাহাতিম যদি এইবার চলে যায় তাহলে আর জীবনে ওর কপালে শান্তি জুটব না। শালা বাটপার তো আবারও ওই চাকরির পিছনে খাটব। না দোস্ত কিছু কর, অনেক হইছে। তৌফির উত্তেজিত কথার মধ্যে হঠাৎ থেমে যায়। চোখ বন্ধ করে মাথা নিচু করে ফ্লোরের দিকে মুখ করে থাকে। সবাই যখন একই চিন্তার বেশ প্রচণ্ড চিন্তিত হয়ে ওঠে তখন সিয়াম নীরবতা ভেঙে চুরমার করে বলে, ও কি যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে? ওই নীতি, শালি দামড়ি, মনে কর ও কি লাগেজ নিয়ে গেছে? নীতি জলদি কিছু মনে করার ভঙ্গিতে চুপ থেকে হঠাৎ ব্যতিব্যস্ত ভঙ্গিতে জবাব দেয়, না না ভাইয়া সঙ্গে কিচ্ছু নেয়নি, শুধু জিপের চাবিটা হাতে দেখেছি, আর কিচ্ছু ছিল না। এতটুকু কথা শুনে সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভাবটা এমন করলো যেন মাথায় তাক করা বন্দুকটা কেউ নামিয়ে ফেলেছে। সিয়াম ব্যাতের চেয়ারে পিঠ হেলিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলে, লাগেজ না নিলে শান্তি, লাগেজের চিপায় ওর পাসপোর্ট লুকিয়ে রাখছি। শালা কেমনে এই সুন্দরীখানা থেকে বাহির হয় আমিও দেখব। মাহাতিম হনহন করে মাথা চুলগুলো ব্রাক বেশ করতেই জিপের কাছে এগোতে লাগলো। আঙ্গিনার চৌকিতে বসা মার্জা তখন ছেলের আকস্মিক গমন দেখে মার্জা ভ্রুকুঞ্চন করে বলেন, এই তুই কোথায় যাচ্ছিস? মাহাতিম পকেটে হাত ঢুকে চাবি বের করতে মার্জার উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, তোমার বোঝা উচিত কেন জিপ নিয়ে বের হচ্ছি, পিছন থেকে আর ডাকবে না। কথা শেষ করতে জিপে গিয়ে উঠল মাহাতিম। চাবি ঢুকিয়ে জিপ ঘুরিয়ে শো করে চলে গেল রাস্তার দিকে। চারপাশে রাতের অন্ধকারে হতবাক হয়ে গেছেন মার্জা। ছেলের এমন উগ্র আচরণে বিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। সুজলা সবটা খেয়াল করলেও না দেখার ভান করে মাহমুদার সাথে কথা বলতে লাগলেন। অপরদিকে রুমে শুয়ে হাঁফসাঁফ করছে মেহিনুর। কোমরের যন্ত্রণাটা আবারও যেন চড়া দিয়ে উঠেছে। সাদা ব্যান্ডেজটা যেন হালকা মতো লাল হয়ে গেছে। মাহাতিম যদি না আসতো শেফালি ওকে পীড়া দেওয়ার জন্য আরও কত কী করতো কে জানে। কিন্তু এই ঘটনা কারণে দাদাভাই কেমন প্রতিক্রিয়া দেবে সেটা নিয়ে ভয় পাচ্ছে মেহিনুর। ওর দাদাভাই যতই শক্ত হয়ে থাকুক না কেন এসব কারণে অসুখ বাঁধানোর শঙ্কা আছে। মেহনুর সেটা নিয়ে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ কর্ণকুহরের জিভ ছুটানো ভুম ভুম আওয়াজ হলে কৌতূহল মনে বালিশ থেকে মাথা উঠিয়ে জানালার বাইরে তাকায়। মাহাতিম অন্ধকারের মধ্যে জিপের ফ্রন্ট লাইট জ্বালিয়ে কোথায় যেন যাচ্ছে। সেটা দেখে কিছুটা উদ্বিগ্ন হলেও পাত্তা না দিয়ে পুনরায় বালিশে শুয়ে পড়ে।
সময়ের প্রহর এশার ওয়াক্ত যেন প্রস্তুত হলো। ঠিক ওই সময় আবারও সেই দাপুটের আওয়াজে চারপাশে মুখরিত হয়ে উঠল। হিংস্র বাঘের মতো ছুটন্ত জিপের বেগ একেবারে বাড়ির সদর দরজা পেরিয়ে বিরাট উঠানের একপাশে এসে থামল। জিপের অবস্থার জন্য উঠানের ওটুকু অংশ যেন ধুলায় অন্ধকার হলো। মার্জা, মাহমুদা, সুজলা সহ শাহনাজ, সাবাও চকিতে দৃষ্টিতে জিপের পানে তাকিয়ে রইল। ধুলো ভেদ করে হঠাৎ দুজন ব্যক্তির আগমন দেখে সুজলা তৎক্ষণাৎ চৌকি থেকে উঠে মাথায় ঘোমটা টানলেন। সেই সঙ্গে বাকি দুজন মহিলাও ঘোমটা টেনে বৃদ্ধের প্রতি সম্মান দেখিয়ে কিছুটা নতমুখে দাঁড়ালেন। হান্নানের মুখ দেখেই বোঝা যাচ্ছে ঘটনা ইতিমধ্যে জানা শেষ। কাজটা যে মাহাতিমি করেছে এটাও সবার কাছে পানির মতো স্পষ্ট হয়ে গেছে। হান্নান শক্ত ভঙ্গিতে বাড়ির ভেতরে পা দিয়ে জোর গলায় শেফালিকে ডাকলেন। নিজের রুমে দরজা বন্ধ করে থাকা শেফালি ভয়ে কেঁপে উঠল। মিনমিন করতে করতে শেষে দরজা খুলে আঙ্গিনায় এসে হান্নানের সামনে দাঁড়ালো। দাদা ভাইয়ের তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে পা টিপে টিপে বারান্দায় আসলো মেহেনুর। রেলিংয়ের কাছে এসে দেখল দাদা ভাইয়ের মুখ যেন রাগে লাল হয়ে আছে। আর ঠিক পাশে পকেটে দু হাত গুজিয়ে মাহাতিম ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকিয়ে আছে। সুজলা এসে সমস্ত ঘটনা আবারও ব্যাখ্যা দিতেই হান্নান শক্ত গলায় প্রশ্ন করলেন, মেজুবু, আমি আজ পর্যন্ত তোমার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলিনি। তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল সেও তোমার কাজে অসন্তুষ্ট ছিল, তবুও তোমার কাজে নিন্দা বাক্য শোনাইনি। তুমি কোনো স্পর্ধা দেখিয়ে আমার মেহিনুরকে মেরেছ। এই অধিকার তোমাকে কে দিয়েছে মেজবউ? তুমি কি জানো না আমি এখনও কর্তা হিসেবে মোল্লাবাড়িতে জীবিত আছি? নিজেকে তুমি এখনই শিয়ানা ভাবতে শুরু করেছ। জবাব দাও মেজবউ। আজ যদি তুমি চুপ করে থাকো আমি হান্নান শেখ কড়ায় গন্ডায় এর বিচার করব। হান্নানের কথা শুনে শেফালি এমন একটা ভাব করলো সে ভুলবশত দোষ করে ফেলেছে। ইচ্ছাকৃতভাবে করেনি, কিন্তু হান্নান শেখ কোনো কথাই শুনতে রাজি হয়নি। তিনি হামেশার মতোই শক্ত এবং অনড় মানুষ। শেফালিকে তিনি স্পষ্ট শব্দে বলে দিলেন, আমার নাতনিগুলোর দিকে এবারের কোনো সদস্য যদি সামান্য আঙ্গুলও তুলে আমি ওই ব্যক্তির আঙ্গুল তোলার সাহস ভালোভাবে বুঝিয়ে দিব। এই কথা যেন সকলের মনে থাকে। আমি আমার নাতনিদের এমন শিক্ষা দেইনি যাতে তারা কখনো অন্যায় আচরণ করবে। শুধু সুরাইয়ার ব্যাপার নিয়ে আমি পরিস্থিতির উপর নির্ভর করব। মেজবউ খুব ভালো করেই জানো তুমি তোমার মেজর নাতনিকে কেমন উগ্র বানিয়েছ। আমি আর বিস্তারিত বলে নিজের রক্ত গরম করতে চাই না। সবাই ভেতরে যাও। আর বড় বউ, তুমি আমার অনুপস্থিতিতে আমার নাতনিদের প্রতি খেয়াল রাখবে। ছোট বউ যাও, খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। গজগজ মুখে হান্নান শেখ কলপারের দিকে চলে গেলেন। সুজলা ও মাহমুদা রান্নাঘরের দিকে চলে গেলে মার্জা ভাবিদের কাছে সাহায্য করতে গেলেন। মাহাতিম নিজের রুমের জন্য পা বাড়ালে আচমকা শাহনাজ ও সাবা ওর পথ রোধ করে। শাহনাজ সবার আগে বলে ওঠে, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনি যদি দাদাভাইকে তাড়াতাড়ি আনতেন না যেতেন তাহলে মা বাড়ি বসে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে যেত। এই জন্য শাহনাজ কথার মাঝে থামিয়ে দিয়ে মাহাতিম পকেট থেকে একটা মলমের টিউব বের করে বলল, ধন্যবাদ পাওয়ার জন্য এই কাজ করিনি। বাড়ির পরিবেশ খুবই গুরুতর ছিল, এই জন্য বাধ্য হয়ে নানাকে আনতে গিয়েছি। মলমটা ধরো, ওর কাটার জায়গাটা 2 টাইমে লাগিয়ে দিও, তাড়াতাড়ি শুকাতে হেল্প করবে। টিউবটা শাহনাজের হাতে তুলে দিয়ে মাহাতিম নিজের রুমে চলে গেল। বাড়ির মধ্যে যে থমথমে অবস্থাটা কায়েম ছিল সেটা কিছুটা যেন স্বস্তির হলো। রাতটুকু সকলে নির্বিঘ্নে ঘুমালেও শেফালির তখন ঘুম আসেনি। বিছানায় বসে প্রচণ্ড রাগে বারবার মুষ্টিবদ্ধ হাতটা বালিশের ঘুষি মারছিল। ইচ্ছে করছিল মেহিনুরকে ফ্লোরে ফেলে ইচ্ছে মতো পিটাতে, কিন্তু রাগ সংবরণ করে চুপচাপ বালিশে মাথা ঠেকালো শেফালি। এদিক রাগে সমস্ত শরীর জ্বলছে। মেহিনুরকে ধরে যদি আজকে শোধ না তুলেছে তাহলে শেফালি নিজের অস্তিত্ব মিটিয়ে ফেলবে। কাটা জায়গায় একেবারে ক্ষত বিক্ষত করে ঝাঁঝরা করে দিবে ও। একটুও ছাড়বে না মেহিনুরকে, চিলতে খানিও না। ফজরের টাইমে অন্ধকার থাকতে ঘুম থেকে উঠল মেহিনুর। কাল রাত অনেক কষ্টে ঘুমাতে পেরেছে সে। ব্যথার জন্য রাতভর নিঃশব্দে কাতরাতে হয়েছে, কিন্তু এখন ব্যথা একটু কম বোধ হলো।
গোসলটা সবার আগে সারার জন্য উঠে যায়। এই সময় কেউই ঘুম ঘুম থেকে উঠবে না। কাল গোসল না করাতে গা মেজমেজ করছে, মাথায় পানি না ঢালার জন্য তালুতে তাপ অনুভূত হচ্ছে। মেহনুর গামছা নিয়ে চুপি চুপি পা বাড়িয়ে সিঁড়ি ধরে নিচে নামে। আঙ্গিনার বাতি নিভানো আছে, তার মানে কেউই উঠেনি এখনো। মেহনুর এই সুযোগে সদর দরজা খুলে কলপারে চলে গেল। আকাশের কালো চাঁদটার ধীরে ধীরে সরে যাচ্ছে। পূর্ব আকাশে সোনালি সূর্য আগমনের জন্য অপেক্ষা করছে। আশেপাশে একটা মানুষ তো দূরের কথা, কুকুরের মতো প্রাণীও নেই। ছোট থেকে ভৌতিক বিষয় ভয় নেই মেহনুরের। একা একাই সব কাজ করতে পারে সে। হাত মুখ ধুয়ে ভেজা গামছাটা নিয়ে বাড়িতে ঢুকলো মেহনুর। গামছা দিয়ে চুল মুছতে মুছতে আধো অন্ধকারের ভেতর নিজের রুমের দিকে যেতেই হঠাৎ গা কাঁপিয়ে শিউরে উঠে গামছা ছেড়ে দেয় মেহনুর। পায়ের সামনে ভেজা গামছা পরে যেতেই সেটার উপর পাড়া দিয়ে দাঁড়ালো শেফালি। চোখ দুটো যেন নির্ঘুমের কারণে ফুলে আছে, সেই সঙ্গে রক্তিম লাল অবস্থা। মেহনুরের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হিংস্রভাবে আক্রমণের জন্য প্রস্তুতি সারছে। মেহনুর ভয়ের চোটে লম্বা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার শুরু করলো। হঠাৎ ওর চোখ দুটো শেফালির হাতের দিকে পড়ে। শেফালি একটা ভাঙ্গা কাঠের লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠির দিকে চমকিত চাহনিতে তাকিয়ে থাকতে আরো অস্থির হয়ে উঠে মেহনুর। পায়ে পায়ে পিছাতে থাকে পেছনের দিকে। শেফালিও ওর ভয়ার্ত চেহারাটা দেখে মনের দগ্ধ জ্বালা মিটাতে পৈশাসিক আনন্দে এগুতে থাকে। এদিকে 3 কদম পা পিছাতেই শেফালি কেন যেন থমকে গেল। ওর দৃষ্টি যেন ভূত দেখার মতো পলকহীন হলো। মুখের সেই পৈশাসিক আভাসটুকু হারিয়ে গিয়ে ভয়ের আবছা মূর্ছরিত হলো। শেফালির অবস্থা দেখে মেহনুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলে ওর স্থির দৃষ্টি লক্ষ্য করে পিছনে তাকালো। অমনি মৃদু ভঙ্গিতে শিউরে উঠে শেফালির দিকেই পিছিয়ে গেল মেহনুর। সামনে দাঁড়িয়ে থাকা বেহায়া ব্যক্তিটা কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি মেহনুর। তার মানে মেহনুর যখন পিছাচ্ছিল তখন ওর পেছনে মাহাতিমের দেখেই শেফালি হাতের লাঠিটা সরিয়ে আঁচলে লুকাচ্ছিল। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে মেহনুর চুপ করে ঢোক গিলতে লাগলো। এদিকে মাহাতিম রাগে দৃষ্টি ছুড়ে শেফালিকে ভয়ের জালে এফোর ওফোর করতেই গম্ভীর গলায় বলল, মেজো মামি কি ভাঙ্গা লাঠি দিয়ে ক্রিকেট খেলতে আসছিলেন? সবাইকে ডাকি, সবাই আপনার ক্রিকেট খেলাটা একটু দেখুক। কি বলেন মামি? কি যে কও বাবা, কিসের ক্রিকেট? আমি এগুলা পারি না। মাহাতিম এক পা এগিয়ে আসলে মেহনুর সাথে সাথে 2 পা পিছিয়ে শেফালি ও মাহাতিমের মাঝখান থেকে সরে দাঁড়ায়। মাহাতিম এতে সন্তুষ্ট হলেও মেহনুরের দিকে না তাকিয়ে শেফালির দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে, আমার সামনে কাহিনী একটু কম কম করবেন মামি। আমি আবার মানুষের খেলাধুলা একটু বেশি বুঝি। এই যে আপনি চুপি চুপি কাউকে না জানিয়ে মেহনুরের ক্রিকেট খেলা দেখাতে এসেছিলেন, সেটা আমি বুঝে গেছি। বলি কি, একটু সাবধানে থাকবেন মামি। আমি মানুষটা আবার বেশি একটা ভালো না, ঠান্ডা মেজাজে থাকি তো, এই জন্য কেউ রাগিয়ে দিলে ছাড়ি না। মাঝে মাঝে নির্দয়ের মতো কর্মকাণ্ড করার রেকর্ড আছে। দেখতে চাইলে নীতিকে বলবেন, ও আপনাকে উসুল করে দেখিয়ে দিবে। চলি কেমন? মাহাতিম সুন্দর একটা হাসি দিয়ে কথাটুকু শেষ করলো। এবার মেহনুরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে মুখ তেতো করে বলল, আজীবন এভাবেই মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হতে থাকো তুমি। তোমার মতো বলদের মুখ দেখলে আমার গা রি রি করে জ্বলতে থাকে। মেহনুরের মুখের উপর কড়া কথা শুনিয়ে সত্যি সত্যি বাইরে চলে গেল মাহাতিম। শেফালির মেহনুরের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে শব্দ করে হাতের লাঠিটা সেখানে ফেলে দিল। আর দাঁড়ালো না, চুপচাপ নিরুত্তাপ ভঙ্গিতে চলে গেল। সকালের নাস্তা পর্ব চলাকালীন মাহাতিম সবাইকে জানিয়ে দিল ঠিক 11টার দিকে সে একাই চলে যাবে। মার্জা সহ বাকিরা সব এখানেই কিছুদিন থাকবে। হান্নান এই কথা শুনে অনেক অনুরোধ করলেন মাহাতিমকে, কিন্তু মাহাতিম কোনোভাবেই রাজি হলো না থাকার জন্য। তবে সময় পরিবর্তন করে দুপুর 2টা ঠিক করে দিল। অন্তত দুপুরের খাবার খেয়ে এখান থেকে বিদায় নিবে মাহাতিম। মাহাতিমের বিদায়ের শব্দ শুনে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাজিন ও বন্ধুদের। অপরদিকে সুজলাও মন খারাপ করে ফেলেন এই কথা শুনে। মাহাতিম যে কোনোদিন এই পরিবারে যুক্ত হয়নি এটা মনেই হয়নি ওর আচরণের দেখে।
মাহাতিম সবার সাথেই খোশ মেজাজের আনন্দ উপভোগ করে গেছে। এদিকে নাস্তা সেরে শাহনাজ মেহনুরকে দেখতে যায়। মেহনুর তখন কোমরের ড্রেসিং খুলে নতুন ড্রেসিং লাগানোর জন্য কার্যত ছিল। শাহনাজকে দেখে মেহনুর তৎক্ষণাৎ বলল, খবরদার বাবু, তুমি আমাকে ধরবে না। শাহনাজ থতমত খেয়ে অবাক হয়ে বলল, কি আজব, ব্যান্ডেজ তুই একাই পাল্টাবি? ব্যথা হবে না? দে, আমি করে দেই। মেহিনুর সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গিয়ে বলল, লাগবে না তো, তোমাকে এখান থেকে যেতে বলেছি। শাহনাজ অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হিসেবে উপনীত হলো, তখন আর সেখান থাকতে পারল না। মেহিনুর যে রেগেমেগে ভীষণ অভিমানে ওর সাথে এমন ব্যবহার করছে সেটা বুঝে গেছে শাহনাজ। তাই বিষণ্ণ মনে চুপচাপ সে আঙ্গিনা এসে মাহাতিমের পাশে হাঁটু তুলে বসে। দুর্গালে হাতের তালু লাগিয়ে কোনোই দুটো হাঁটুতে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মাহাতিম ওই সময় ফোনে কথা বলছিল। শাহনাজের এমন অবস্থা দেখে কল কেটে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? আবার মেজমামি কিছু বলেছে নাকি? এই কথা শুনে শাহনাজ তাড়াতাড়ি শস্যব্যস্ত হলো আর বলল, আরে না না ভাইয়া, মেজমা কিছুই বলেনি আসলে। বলো শাহনাজ, আমার কাছে লুকানোর কোনো মানে হয় না। শাহনাজ একটু চুপ থেকে কিছু একটা ভেবে তারপর ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কাল রাতে যে মলম দিয়েছেন ওই বান্দরটা নেয়নি। ব্যান্ডেজও পাকনামো করে নিজেরটা নিজেই খুলেছে। কি করব আমি? কিছুই বুঝতে পারছি না ভাইয়া। আমার সাথে রেগে আছে কেন এখনও ঠিকমতো জানি না। মাহাতিম কোনো কথা না বলে শাহনাজের পাশ থেকে উঠে দাঁড়ালো। সোজা সৌভিকের রুমে যেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, সৌভিক, নীতি, উঠে আয়। সৌভিকের রুমে সবাই মিলে গান গেয়ে মেতেছিল। হঠাৎ মাহাতিমের আদেশ শুনে পুরো রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। দুজন গানের সভা ভঙ্গ করে মাহাতিমের সাথে বাইরে আসলে মাহাতিম ওদের বুঝিয়ে বলল, জরুরি একটা কাজ আছে। নীতি কাজটার বিষয় পুরোপুরি না বুঝলেও একটু আধটু আঁচ করতে পারল। পরক্ষণে নীতিকে সেদিনের মতো রুমের বাইরে পাহারাওয়ালা বানিয়ে দিল আর সৌভিককে পাঠিয়ে দিল শাহনাজ, সাবা ও সুরেয়ার সাথে আড্ডায় জমিয়ে তুলতে। ভুলেও রুমের দিকে কেউ যেন না আসে। সৌভিক ও নীতি মিটমিটিয়ে হাসতেই ভ্রু নাচিয়ে নিজেদের মধ্যে চোখের ইশারায় কথোপকথন করতে থাকলো। এদিকে মাহাতিম নীতিকে টেনে মেহনুরের দরজায় নক করতে বলে। নক করলে ভেতর থেকে জবাব দেয়, আসো। নীতি দরজা ঢেলে যেই পা ভেতরে রাখবে অমনি পেছন থেকে কান টেনে ধরে মাহাতিম। চোখের ইশারায় বলে ওঠে, চটকে গাল লাল করে দেব। তুই কেন ভেতরে যাবি? তোর কাজ শেষ, যা। নীতি কানের ব্যথায় আকুতির দৃষ্টিতে ঠোঁট নাড়িয়ে বলল, ভাই ভাই, কান ছাড়ো, তোমার হাতে প্রচুর ব্যথা লাগে। আমি যাচ্ছি তো, আমি পাহারা দিচ্ছি। মাহাতিম তৎক্ষণাৎ কান ছেড়ে দিয়ে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে দরজা ঠেলে ঢুকলো। নীতি কান ডলতে ডলতে কোমরে এক হাত রেখে পাহারা দিতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মাহাতিম এমন চেহারা নিয়ে বের হলো যেটা দেখে নীতি রীতিমতো ভয় পেয়ে অস্থির হয়ে বলল, ভাইয়া, কি হয়েছে? আল্লাহ, ভাই তুমি আবার খেপলে কেন? মাহাতিম নীতির দিকে অগ্নি দৃষ্টি ফেলে দরজা সম্পূর্ণ খুলে দিয়ে তর্জনী উঁচিয়ে ইশারা করে বলে, ও কোথায়? নীতি উজুবুকের মতো জবাব দেয়, কে কোথায়? মাহাতিম দুপাটি দাঁত চিবিয়ে উত্তর দেয়, বলদ কোথায়? নীতি চকিতে ভঙ্গিতে উত্তর দেয়, মেহনুর কি ভেতরে নেই? মাহাতিম আরেকবার ক্ষুদ্র দৃষ্টিতে তীব্ররূপে ছুঁড়ে সেখান থেকে চলে যায়। অনেক হয়েছে, আর ওই বলদের পেছনে সহানুভূতির মানে হয় না। নীতি ভ্যাবাচেকা দাঁড়িয়ে থাকলে ভেতরে গিয়ে দেখে কোথাও মেহনুর নেই। খুঁজতে গিয়ে আবিষ্কার করে সুরাইয়ের রুমে দরজা লাগিয়ে মেহনুর আরামসে ঘুমিয়ে আছে। কাজটা সে কেন করেছে এটা বোঝা শেষ। আকাশের উত্তপ্ত অরুণটা দারুণ তেজ দেখাচ্ছে। কাঠফাটা গরমের জন্য পরিবেশে তপ্ততা বিরাজ করছে। হান্নান শেখ বিরস মুখে সকলের সঙ্গ বাদ দিয়ে দুপুরের খাবারটা মাহাতিমের সাথে খেলেন। মাহাতিম শার্ট প্যান্ট একদম পুরো রেডি হয়ে নেমেছে এখন। খাবারের কয়েক লোকমা শেষ করে সোফায় গিয়ে 20 মিনিটের রেস্টের জন্য বসলো। ওকে ঘিরে সবাই তখন না যাওয়ার জন্য শেষ অনুরোধ করলো। মাহাতিম ওদের বলে দিল, আমি আর এখানে আসার নামও নেব না। দয়া করে এখান থাকার জন্য বৃথা চেষ্টা করিস না। পাসপোর্টটা ভালো ভালো ফিরিয়ে দে, নয়তো বাসায় পৌঁছে তোদের কি অবস্থা হবে বুঝে নিস। কেউ মুখ খুলল না, পাসপোর্ট দিল না। মাহাতিমও পাসপোর্ট ছাড়া যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে একটা ছেলের কণ্ঠ শোনা গেল,
দাদাজান কই দাদাজান, ও দাদাজান। আগত সুরটা দিকে সবাই তাকিয়ে থাকলে মাহাতিম পিছু ফিরতেই দেখে একটা হাসি খুশি সুন্দর ছেলে দাদাজান বলে ডাকাডাকি করছে। সুজলা মাহমুদা বাইরে বেরিয়ে আসলে খুশিতে পুলকিত হয়ে এগিয়ে গেলেন ছেলেটার দিকে। নীতি প্রশ্নবিদ্ধ চাহনিতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে, এই ছেলেটাকে? সুরাইয়ার ভাই নাকি? কিন্তু সুরাইয়ার ভাইকে তো দেখেছি, ও তো সেই ছেলে না। মাহতিম এখনো শান্ত দৃষ্টিতে ছেলেটার দিকে আছে। ক্রমে নীতির নরে প্রীতি, স্বামীক, সৌভিক, সাবির একই প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তখনই সুরাইয়ার মা শেফালি রুম থেকে বেরিয়ে এক দৌড়ে ছুটে এসে ছেলেটার গায়ে হাত বুলিয়ে বলেন, ও তরুণ, কতদিন পর আসলা, আমাগর কথা কি ভুইলা যাও? একবার কি আসন যায় না? তরুণ হাসি দিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলে, আন্টি, কাজের চাপে তো সময় কুলায় না। আমি আব্বার সাথে দেখা করা বাদ দিয়ে আপনাদের আগে দেখা করতে আসছি। দাদাজান কই? মেহিনুর কি গোয়ালঘরে? এবার শান্ত কপালটাকে অসংখ্য ভাঁজ পড়ল মাহাতিমের, কিন্তু মুখে কিছু না বলে পরিস্থিতি দেখতে লাগলো। মারজাও এসে তরুণকে দেখে খুশি হলেন। তরুণ সুরাইয়ার ভাইয়ের ছোটবেলার বন্ধু। তরুণরা যদিও পাশের বাড়িতে থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পর তরুণ চাকরি নিয়ে শহরে চলে যায়। তরুণের বাবাও ছেলের সাথেই থাকেন। হান্নান শেখ এসে উপস্থিত হলে বাড়ির পরিবেশই যেন পাল্টে যায়। কেউ আর স্মরণে রাখে না মাহাতিম এখান থেকে চিরদিনের মতোই বিদায় নিচ্ছে। তরুণের সাথে মাহাতিমের কুশল বিনিময় ঘটে। সৌজন্যমূলক কোলাকুলি করলে মাহাতিমের উদ্দেশ্যে তরুণ বলে, ব্রাদার, তুমি আমাকে চিনবে না, না চিনারই কথা, কিন্তু এ কি, তুমি কি কোথাও চলে যাচ্ছ? মাহাতিম ঠেলে ঠুলে হাসি টেনে বলল, আমি তোমার চেয়ে কয়েক ইয়ারের বড় মেবি, তবে ফর্মালিটি হিসেবে তুমি না বলে আপনি বললেই খুশি হব। কথাটায় তীক্ষ্ণ খোঁচা ছিল। তরুণ সেটা বুঝতে পেরে হাসি দিয়ে উড়িয়ে দিল, কিন্তু মাহাতিম তখনও সহজ হতে পারল না। এদিকে মারজা তাগাদা সুরে বলে উঠলেন, কিরে মাহাতিম, তুই না 2:30টার মধ্যেই বের হবি? ঘড়িতে তো 3টা বেজে যাচ্ছে। মাহাতিম তৎক্ষণাৎ বা কবজির দিকে ঘড়িটার উপর চোখ রাখল। 1 মিনিট ঘড়িটার দিকে তাকিয়ে চিন্তার জন্য চুপ থেকে হঠাৎ উদ্বেলিত কণ্ঠে বলল, মা, আমার যাওয়া সম্ভব না। মারজা বিচলিত ভঙ্গিতে প্রশ্ন ঝুলিয়ে বললেন, মানে? তুই না নিজে যাওয়ার জন্য লাফালাফি শুরু করলি, এখন এই কথার মানে কি? মাহাতিম হাসি শূন্য মুখে তরুণের দিকে এক পলক তাকালো। দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকাতেই পকেটে হাত গুজিয়ে বেপরোয়া ভঙ্গিতে বলল, আমার আদরের ভাই বোনগুলোকে আমার ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবে না মা। মাহাতিমের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ঠাস করে মাটিতে পড়ল। নিজেদের মধ্যে অবাক চাহনিতে চাই করতে মাহাতিমের আবারও একটি ভঙ্গিতে বলল, নীতি তো পা পর্যন্ত ধরে ফেলেছে। আর কি বলেছে জানো? আমি চলে গেলে নাকি খাবার পর্যন্ত মুখে তুলবে না। এবার বুঝো, ওদের মতো আদরের ভাই বোনগুলো ছেড়ে আমি কিভাবে একা থাকবো? আমার কষ্ট হবে না বলো? সৌভিক তো একেবারে মেয়েদের মতো কান্না করে দিয়েছিল, নাক দিয়ে পানি ছুটানো যেটা বলে। অনেক কষ্টে থামিয়েছি। সবশেষে চিন্তা করলাম আমি তো নিষ্ঠুর হতে পারি না, এই জন্য ভেবেছি যাব না। তোমরা যখন যাবে তখনই আমি যাব। এই কথা শুনে সৌভিকের ইচ্ছা করলো নিজের গালে মাতালের মতো থাপ্পড় মেরে স্মরণ করতে। সে কবে মেয়েদের মতো কেঁদে দিয়েছে, কবে নাক দিয়ে পানি ছুটিয়ে কেঁদেছে, এই ঘটনা কবে হলো? মায়ের পেট থেকে বের হয়ে কেঁদেছিল, এই কথা সকলেই বলে, কিন্তু মাহাতিমের ভাষ্যমতে কবে এভাবে পানি ছিটিয়ে কাঁদলেন? নীতির 2 কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। মাহাতিমের পা সে কবে ধরল? আবার খাওয়া বাদ দিবে বলেও কঠিন অনুনয় করেছে। সবার মুখের অবস্থা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। মানুষ এলিয়েন দেখলেও বোধহয় এতটা আশ্চর্য হতো না যতটা মাহাতিমের বানোয়াট মিথ্যা শুনে আহাম্মক হয়ে গেছে সবাই।